2021-এ টার্কিশ প্রেসিডেন্ট রেসিপ এরদোগান অর্থনীতির জগতে রীতিমতো একটা বোমা ফাটালেন যখন তিনি ঘোষণা করলেন ইসলামে যেহেতু সুদ হারাম তাই মূল্যস্ফীতি বাড়লেও তিনি সুদের হার বৃদ্ধি করবেন না। চার্টটা দেখেন, 2021-এ টার্কিতে মূল্যস্ফীতি 80% উঠে গেছে, সুদের হার কিন্তু 10%-এর উপরে যেতে দেওয়া হয় নাই। শুধু ঘোষণা দিয়েই কিন্তু এরদোগান ক্ষান্ত হন নাই, তিনি কেন্দ্রীয় ব্যাংকের যে সকল গভর্নর তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তাদেরকে একের পর এক বরখাস্ত করেছেন। নিও ক্লাসিক্যাল অর্থনীতির বেসিক একটা রুল হচ্ছে মূল্যস্ফীতির সাথে সাথে তাল মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকে সুদের হার বৃদ্ধি করতে হবে, নইলে টাকার মান পড়ে যাবে। এই চার্টটা দেখেন, 2021-এর অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত টার্কিশ লিরার দাম অর্ধেক হয়ে গিয়েছে এবং অর্থনীতিবিদরা বলে থাকবেন এরদোগান যেহেতু সুদের হারটা বাড়তে দেন নাই তার ফলেই কিন্তু মূল্যস্ফীতির সাথে সাথে টার্কিশ মুদ্রা লিরার দাম পড়ে গিয়েছে। ওই সময় অর্থনীতির প্রথাগত নীতির সাথে সাংঘর্ষিক এরদোগানের এই নীতিকে চিহ্নিত করা হলো এরদোগনিক্স নামে। বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা দাবি করলেন যে এরদোগনোমিক্স একটা স্ক্রুঢিল অর্থনীতি। তারা বললেন যে এরদোগান তার পলিসির মাধ্যমে টার্কিশ লিরা ও রিজার্ভ ধ্বংস করতেছেন। তো অর্থনীতিবিদেরা এরদোগনোমিক্সকে স্ক্রুঢিলা অর্থনৈতিক পলিসি হিসেবে চিহ্নিত করেছেন। আমি আরেকজন নোবেল মিস করা রাজনীতিবিদের অর্থনৈতিক পলিসিকে স্ক্রুঢিলা অর্থনৈতিক পলিসি হিসেবে চিহ্নিত করতে চাই। এই পলিসির নাম হচ্ছে হাসিনা ইকোনমিক্স। এই হাসিনা ইকোনমিক্সের 3টি প্রধান বৈশিষ্ট্য: 1, উঁচু টাকার মান অর্থাৎ তুলনামূলক দেশের সাথে টাকা ডিভ্যালু না করা, 2, নয়ছয় সুদের হার এবং 3 হচ্ছে টাকা ছাপিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণ। আজকে আমরা এই আলোচনাটাই করব। আমরা 7টা পয়েন্টের ভিত্তিতে জানব যে কার বেশি স্ক্রুঢিলা, এরদোগনোমিক্স নাকি হাসিনা ইকোনমিক্স। সামনে আগানোর আগে একটু বলে নেই, আমিও একজন মুসলমান, কিন্তু বর্তমান বৈশ্বিক অর্থব্যবস্থা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মতো গোল্ড বা অন্য কোনো কমোডিটি ব্যাকড না। এটা ফিয়াট মানি সিস্টেম, যার অর্থ হচ্ছে সরকার তার নিজের অথরিটির মাধ্যমে টাকা তৈরি করতে পারে এবং এই সিস্টেমের নতুন টাকা তৈরি হয় কিন্তু মূলত নতুন ঋণের মাধ্যমে। ফলে এখন যেহেতু টাকার পরিমাণ চাহিদা ও সরবরাহের ভিত্তিতে বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে সেটাকে চেক দিতে কিন্তু সুদের হারের মাধ্যমে টাকার পরিমাণকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। নহলে কিন্তু প্রতিদিন ডলারের সাথে সাথে টাকার মান কমতে থাকবে এবং প্রতিদিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, মানুষ না খেয়ে থাকবে। ফলে এই ফিয়াট মানি সিস্টেমে সুদের হার কিন্তু একটা রিয়ালিটি। এমনকি ইসলামী ব্যাংকের যে রিবা নির্ধারণ করা হয় সেটাও কিন্তু ক্লাসিক্যালি একটা সুদই। ফলে ফিয়াট অর্থনীতির সুদের সাথে ইসলামিক অর্থনীতির সাথে সংযোগ করার কোনো সুযোগ নেই। আমি আজকের এই আলোচনাটা কিন্তু অর্থোডক্স অর্থাৎ প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থার নিয়ম নীতির আলোকেই এরদোগনোমিক্সকে ব্যাখ্যা করব এবং সামনে এগোলে আমরা আরও দেখব যে এরদোগান কিন্তু আল কোরআনের নামে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কিন্তু তিনি রাখেন নাই, বরং উনার অবস্থান মোটেও ইসলাম ভিত্তিক ছিল না, বরং ম্যাক্রো অর্থনীতির একটা তত্ত্ব যাকে বলা হয় নিউ ফিশারিজম, সেটার ভিত্তিতে কিন্তু এরদোগান সুদের হার বাড়তে দেন নাই। কিন্তু আমরা আমাদের আলোচনার অনেক আগে চলে যাচ্ছি, আসেন শুরু করা যাক। এরদোগনোমিক্সের সাথে হাসিনা ইকোনমিক্সের 7টা পয়েন্টের তুলনা আজকে আমরা করব। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এরদোগনোমিক্সের সাথে হাসিনা ইকোনমিক্সের কোনো তুলনাই চলে না, কারণ এরদোগান আধুনিক তুরস্কের জনক আর অন্যদিকে শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের ধ্বংসকারী। এই পয়েন্টে আলোচনার পূর্বে আমরা একটু ভেতরে ঢুকে জেনে নিই যে টার্কিশ অর্থনীতির বর্তমান অবস্থা কত খারাপ। 2010 থেকে 2018 পর্যন্ত মূল্যস্ফীতি 10%-এর নিচে ছিল। এটা 2018-তে 20%-এর কাছাকাছি চলে যায় এবং 2022-এ এসে এটা কিন্তু 80%-এ চলে যায়। যে কোনো দেশে মূল্যস্ফীতি 80%-এ চলে যাওয়া মানে এটা হাইপার ইনফ্লেশন এবং এটা ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। মূল্যস্ফীতি 80%-এ চলে যাওয়ার মানে হচ্ছে যে মানুষ ব্যাংকে যে টাকাটা রাখতেছে এই টাকাটার দাম 1 বছর পরে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে এবং ফিক্সড ইনকাম গ্রুপের মানুষ যেমন বেসরকারি কর্মচারী, ব্যাংকের কর্মচারী বা মনে করেন যারা একটা হোটেলে কাজ করে, তাদের খরচের সক্ষমতা 1 বছরে অর্ধেকে নেমে এসেছে। ফলে মূল্যস্ফীতি যখন 80%-এ চলে গিয়েছে তখন যদি কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি না করে, তাহলে যেটা হবে মানুষ ব্যাংকে আর টাকা রাখতে চাইবে না। মানুষ তখন ব্যাংকের টাকাটা হয়তো গোল্ডে রূপান্তর করার চেষ্টা করবে বা ডলারে রূপান্তর করার চেষ্টা করবে এবং এইটার ফলে সবচেয়ে খারাপ যে ইম্প্যাক্টটা হবে যে আপনার দেশের মুদ্রার চাহিদাটা কমে আসবে এবং চাহিদা কমে আসলে কি হয়, দামটা পড়ে যায় এবং তুরস্কেতে এক্স্যাক্টলি তাই হয়েছে। 2018-তে $1 4.5 টার্কিশ লিরা পাওয়া যেত, 2023-এ এসে
সেটা 23 লিরারে নেমে এসেছে। তার মানে হচ্ছে 5 বছরে টার্কিশ লিরার দাম 5 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এবং এটার ফলে কী হবে জানেন? এটার ফলে আবার আরেক দফা মূল্যস্ফীতি স্পাইরাল হবে, বিকজ যেহেতু মুদ্রার মান কমে এসেছে, ফলে টার্কি যা ইম্পোর্ট করবে তার সব কিছুর দাম বেড়ে যাবে, ফলে দেশের অভ্যন্তরে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, যেটার ফলে আবার মানুষজনের উপরে একটা দ্রব্যমূল্যের চাপ নেমে আসবে। এবং অর্থনীতিবিদরা বলে থাকেন যে তুরস্কের অর্থনীতির বর্তমান সংকটের জন্য দায়ী হচ্ছে এরদোগান ইকোনমিক্স, কারণ যখন মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে তখন তিনি তার সাথে অ্যাডজাস্ট করে সুদের হার বৃদ্ধি করেন নাই, তার ফলে কিন্তু তুরস্কের লিরার এই পতনটা ঘটেছে, যেটার ফলে আবার মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। ওকে, এটা ছিল তুরস্ক। এখন আমরা দেখব বাংলাদেশের কী অবস্থা। বাংলাদেশের সিচুয়েশন তুরস্কের মতো খারাপ না হলেও বেশ খারাপ। 2021 আগস্টে বাংলাদেশের রিজার্ভ যেখানে ছিল $41 বিলিয়ন, সেই রিজার্ভ 2023 অক্টোবরে $20 বিলিয়ন কাছাকাছি নেমে এসেছে। প্রকৃত হিসাবটা নাকি আরও কম। 2023 বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি 10%-এর উপরে এবং খাদ্য মূল্যস্ফীতি 12%-এর উপরে গিয়েছে। তুরস্কের সাথে তুলনা করলে মনে হতে পারে যে এটা তো আসলে অত খারাপ হয় নাই, কিন্তু রিয়ালিটি হচ্ছে মানুষের সোশ্যাল এক্সপিরিয়েন্স বলতেছে যে আমরা 12% না, আমরা 20-25% বা তার থেকে বেশি মূল্যস্ফীতিটাকে দেখতে পাচ্ছি বাজারে। এবং এইটার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি সানেমের একটা গবেষণায়। সানেম এই গবেষণায় দেখিয়েছে যে বিবিএস প্রকৃত মূল্যস্ফীতির থেকে অর্ধেক পরিমাণ মূল্যস্ফীতি দেখাচ্ছে। সানেম এই গবেষণায় দেখিয়েছে যে 2022 জানুয়ারিতে শহরাঞ্চলে প্রকৃত মূল্যস্ফীতি যেখানে ছিল 11%-এর উপরে, তখন বিবিএস দেখিয়েছে 4.85%। এই মূল্যস্ফীতির পেছনে বড় একটা ভূমিকা রাখছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা ছাপানো। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক সরকারকে প্রায় 1 লক্ষ কোটি টাকার ছাপিয়ে দিয়েছে। এটা কিন্তু বিশাল বড় পরিমাণ একটা টাকা ছাপানো। বাংলাদেশের 1 কোটি প্রবাসী পুরো বছরে পাঠায় রাফলি মনে করেন 2 লক্ষ কোটি টাকা, আর বাংলাদেশ ব্যাংক সরকারকে 1 বছরেই 1 লক্ষ কোটি টাকা ছাপিয়ে দিয়েছে। এবং অ্যাজ এ রেজাল্ট মূল্যস্ফীতি, রিজার্ভের পতন, বাজেটের বড় একটা ঘাটতি, এর সব কিছু মিলে বাংলাদেশে ক্রেডিট রেটিং হ্রাস পেয়েছে। গ্লোবাল 3টা মেজর ক্রেডিট রেটিং সংস্থা আছে, তারা সকলেই বাংলাদেশের ক্রেডিট রেটিং ডাউনগ্রেড করেছে এবং এটা বলতেছে যে তোমাদের সামনে আরও খারাপ সময় আসতেছে। বাংলাদেশে এই সংকটটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা হাসিনা ইকোনমিক্সের বাই প্রোডাক্ট। তো অনেকে আবার ভরকাই গেছে যে আচ্ছা ভাই হাসিনা ইকোনমিক্স কি? সো হাসিনা ইকোনমিক্সের ধারণাটা ছাত্রলীগের একজন নেতা, উনি যে কোনো একটা পিএইচডি সাবমিশনে দিয়েছেন। সো উনি হাসিনা ইকোনমিক্সকে যেভাবে ডিফাইন করেছেন আমি ওদিকে যাচ্ছি না, বরং আমি হাসিনা ইকোনমিক্সকে দেখি 5টা বৈশিষ্ট্য দিয়ে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে সমতা রেখে টাকার মানটাকে অ্যাডজাস্ট না করা; 2, সুদের হার বেশি রাখা; 3, মিথ্যা ডাটা দিয়ে জিডিপির অতিরিক্ত হার দেখানো; 4, সরকারি খরচে যথেচ্ছাচার; এবং 5 হচ্ছে টাকা ছাপিয়ে সরকারের খরচ মেটানো। এরদোগান ইকোনমিক্সের সাথে টার্কির অর্থনৈতিক সংকটের সম্পর্কটা আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে যে অর্থনৈতিক সংকটটা আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে যে হাসিনা ইকোনমিক্সের একটা সম্পর্ক রয়েছে, এটা কিন্তু খুব একটা অর্থনীতিবিদরা বলেন। আজকে আমি দেখাবো যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটের সাথে হাসিনা ইকোনমিক্সের তো একটা সম্পর্ক রয়েছেই, এবং বাংলাদেশের সিচুয়েশন টার্কিতে যেটা দেখা যাচ্ছে তার থেকে আরও বেশি ভয়াবহ। এবং এটা বোঝার জন্য আমি এরদোগান ইকোনমিক্সের সাথে হাসিনা ইকোনমিক্সের 7টা পয়েন্টে তুলনা করব। এবং আমার প্রথম পয়েন্টটা হচ্ছে এরদোগান ইকোনমিক্স তুরস্ককে একটা আর্থিক সংকট থেকে প্রকৃত উন্নয়ন ঘটিয়ে আবার একটা সংকটের দাঁড়গোড়ায় এনেছে। অন্যদিকে হাসিনা ইকোনমিক্স একটা সম্ভাবনাময় অর্থনীতি হাতে পেয়ে এটাকে বিভিন্ন ধরনের অপচয় এবং অপব্যবহার এবং অপরাজনীতি এবং অপপলিসির মাধ্যমে একটা সংকটের মধ্যে নিয়ে এসেছে। এই তুলনাটা বুঝতে হলে আমাদেরকে আধুনিক তুরস্কের ইতিহাসটা জানতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রাসিপ এরদোগান উনি ক্ষমতা এসেছেন 2003-এ। তার পূর্বে উনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন। তুরস্ক 90 দশকের পুরো সময়টা একটা আর্থিক সংকটের ভিতর দিয়ে যায়। এর মূল কারণ হচ্ছে সেই সময় তুরস্কের আন্তর্জাতিক ঋণ অনেক বেড়ে গিয়েছিল এবং একই সাথে সরকার হাসিনা ইকোনমিক্সের মতোই অতিরিক্ত টাকা ছাপিয়ে তার বাজেট ঘাটতি পূরণ করতেছিল। এর ফলে তুরস্কে একটা ব্যাপক মূল্যস্ফীতি ঘটে এবং এই মূল্যস্ফীতির সাথে তাল মিলিয়ে তুরস্কের লিরার দাম পড়ে যায় এবং একই সাথে সেটা পুনরায় আবার ফিডব্যাক হয়ে তুরস্কের মূল্যস্ফীতিকে অনেক বাড়িয়ে দিয়ে তুরস্ক ব্যাপক একটা সংকটের ভিতর দিয়ে যায়। ফলে সে সময় তুরস্ক কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ডেট ক্রাইসিস এবং রিজার্ভের পতন, এই 3টা মিলে ভয়াবহ যে একটা সংকটে ছিল, এটা থেকে বেরোয় আসার জন্য 2001-এর শেষের দিকে আইএমএফের সাথে একটা রিস্ট্রাকচারিং প্রোগ্রামে যায়। এবং আইএমএফের রিস্ট্রাকচারিং প্রোগ্রামে কী হয় আমরা তো সকলেই জানি। আইএমএফ বলে যে সরকারের খরচ কমাও, বাজেট ঘাটতি কমাও, যত ধরনের ভর্তুকি আছে সেগুলো সরায় ফেলো, তেলের দাম বৃদ্ধি করো।
তো তুরস্ক এই প্রসেসগুলোর ভিতর দিয়ে যায়, কিন্তু তারপরও কিন্তু সে সময় তুরস্কের ইনফ্লেশনটা এটা কমে নাই, একটু একটু কমলেও কিন্তু এটা অনেক 100%-এর উপরে ইনফ্লেশন ছিল। তো এই অবস্থায় রাসিপ এরদোগান উনি ক্ষমতায় আসেন 2003-এ। তো এরদোগান ক্ষমতায় এসে টার্কিশ লিরা এটাকে স্ট্যাবিলাইজ করার একটা উদ্যোগ নেন। 2001-এ $1 10,65,000 লিরা পাওয়া যেত। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি, গুগল করে দেখেন। এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের মোস্ট পারফর্মিং মুদ্রা হিসাবে মনোনীত ছিল। তো এরদোগান তখন বললেন যে না, এটা একটা ন্যাশনাল শেম, এটা থেকে আমাদের বের হতে হবে। তখন 2003-এ তুরস্কে একটা আইন পাশ করে টার্কিশ লিরার সাথে 6টা শূন্য বাদ দিয়ে দেওয়া হয়। ফলে সে সময় 10 লক্ষ পুরাতন লিরা সমান নতুন 1 লিরা, এই ডিক্লারেশনটা দিয়ে নতুন একটা লিরা বাজারে ছাড়া হয় এবং সেটার মাধ্যমে টার্কিশ কারেন্সিকে স্ট্যাবিলাইজ করা হয়। এবং তার পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নে পা দেওয়া এবং এরদোগানের ইকোনমিক পলিসি এবং সব কিছু মিলিয়ে টার্কি একটা উন্নয়নের ধারায় পা দেয়, যেটা কন্টিনিউ হয় আরও 15 বছর। তুরস্কের এই ইকোনমিক কনভার্সনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখতে পাচ্ছেন 1995 সালের ইনফ্লেশনটা 100%-এর উপর থেকে কীভাবে 2005 সালে 10%-এর নিচে নেমে এসেছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছেন 2003 থেকে কীভাবে তুরস্কের জিডিপি পার ক্যাপিটা জার্মানির সাথে তুলনায় অনেক বেশি এগিয়ে গিয়েছে। তৃতীয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তুরস্কের রিজার্ভ 2000 সালে 20 বিলিয়ন থেকে 2015 সালে 120 বিলিয়নের কাছাকাছি পৌঁছেছিল। এবং শেষ ছবিটাতে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমেনিয়া এবং মালয়েশিয়ার সাথে তুলনামূলকভাবে কীভাবে তুরস্ক 2005 সালের পরে একটা মিডল ইনকাম কান্ট্রি থেকে সামনে এগিয়েছে সেইটা দেখতে পাচ্ছেন। ফলে তুরস্ক যে আপার মিডল ইনকাম কান্ট্রি হতে পেরেছে, এটা কিন্তু এরদোগানের হাত ধরেই হতে পেরেছে। এবং ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে পৃথিবীর অনেক দেশ মিডল ইনকাম ট্র্যাপে আটকে যায়। তুরস্ক অনেক বছর মিডল ইনকাম ট্র্যাপে আটকানো একটা দেশ ছিল, কিন্তু এরদোগানের হাত দিয়ে 2005 সালের পরে তুরস্ক মিডল ইনকাম থেকে একটা আপার মিডল ইনকাম কান্ট্রিতে রূপান্তরিত হয়। ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়েস, 2018 পরে এরদোগানের অর্থনৈতিক পলিসির কারণে তুরস্কর একটা অর্থনৈতিক সংকট হয়েছে, কিন্তু এরদোগানই সেই ব্যক্তি যিনি তুরস্ককে একটা অর্থনৈতিক সংকট থেকে তুলে এনে একটা আপার মিডল ইনকাম কান্ট্রিতে রূপান্তরিত করেছেন। এবং আমি সামনে আরও দেখব, যদিও কিছু কিছু অর্থনীতিবিদ বলছেন যে হ্যাঁ, এরদোগানের পলিসির কারণেই 2018 পরে অর্থনৈতিক সংকটটা হয়েছে, কিন্তু অর্থনীতির একটা স্কুল আছে যে স্কুলে কিন্তু এরদোগান যে পলিসিগুলো নিয়েছে এই পলিসিগুলো সাপোর্ট করে। অন্যদিকে শেখ হাসিনা 2008-এ যখন ক্ষমতায় এসেছেন তখন কিন্তু উনি একটা স্টেবল অর্থনীতি পেয়েছেন। বাংলাদেশের ডেট টু জিডিপি কম ছিল, বাংলাদেশের ইনফ্লেশন কম ছিল, বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় ব্যয় কম ছিল। একটা স্টেবল অর্থনীতি হাতে পেয়ে শেখ হাসিনা 2 বছরের মধ্যেই একটা ফাইন্যান্সিয়াল ক্র্যাশ ঘটান, সেটা হচ্ছে গিয়ে আমাদের শেয়ার মার্কেট ক্র্যাশ। আমার বই উন্নয়ন বিভ্রমে আমি এই শেয়ার মার্কেট ক্র্যাশ এটা কী ভূমিকা রেখেছে এটা নিয়ে বড় আলোচনা করেছি। এবং এই শেয়ার মার্কেট ক্র্যাশের ধারাবাহিকতায় 2013-তে বাংলাদেশে একটা ব্যালেন্স শিট রিসেশন হয়, যেটা অর্থনীতিবিদরা আলোচনা করেন না, সেটাও আমি আমার বই উন্নয়ন বিভ্রমে দেখিয়েছি। এই ব্যালেন্স শিট রিসেশনের ধারাবাহিকতায় 2011 থেকে 2016-তে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের রিজার্ভটা বেড়ে যায়। এই রিজার্ভটা বেড়ে যাওয়ার পেছনে বড় কারণ ছিল সে সময় আমদানিটা কমে আসে, কারণ অর্থনীতি একটা ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিল। আমদানি কমে যাওয়ার সাথে রিজার্ভ বৃদ্ধির এই সম্পর্কটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমি আমার বই উন্নয়ন বিভ্রম থেকে একটা স্ক্রিনশট দিলাম। এবং যেটা ক্রিটিক্যাল সেটা হচ্ছে 2012 থেকে 2016 এই পিরিয়ডে বাংলাদেশের রেমিটেন্স, আমদানি এবং রপ্তানির প্রবৃদ্ধির হার 2002 থেকে 2006-এর 4 ভাগের 1 ভাগ ছিল। এবং এই পিরিয়ডেই বাংলাদেশে অলিগার্কদের বিস্তার ঘটে। বৃহৎ আকারের ফ্যাক্টরি যার মালিক হচ্ছে মূলত অলিগার্করাই, তাদের মোট উৎপাদনে তাদের হিস্সা 49% থেকে 70%-এ চলে যায়। অন্যদিকে মাঝারি আকারের ফ্যাক্টরির হিস্সা 25% থেকে 4%-এ নেমে আসে। এবং তারপরে 2023-এ যে অর্থনৈতিক সংকটটা ঘটেছে তার কথা আমরা সকলেই জানি। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে শেখ হাসিনা 2008-এ যখন ক্ষমতা এসেছেন তখন অত্যন্ত ফাংশনাল একটা অর্থনীতি হাতে পেয়েছেন এবং এই অর্থনীতিটাকেই মিসম্যানেজ করার মাধ্যমে আমরা 2023-এ একটা অর্থনৈতিক সংকটের দোরগোড়ায় এসে পৌঁছেছি। অন্যদিকে রাসিপ এরদোগান একটা অর্থনৈতিক সংকটের মধ্যে তুরস্কের ক্ষমতা হাতে পেয়েছেন, সে সংকট থেকে তুরস্ককে উদ্ধার করেছেন, তারপরে বিভিন্ন পলিসির কারণে তুরস্ক আবার একটা সংকটে পতিত হয়েছে। এবং আমার ভয়টা হচ্ছে শেখ হাসিনা যেহেতু বাস্টার্ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সকল বর্জ্য, কাত, অযোগ্য, দুর্নীতিবাজ, চাটুকার এদেরকেই ক্ষমতায়ন করেছেন এবং প্রশাসনের শীর্ষে তুলে নিয়ে এসেছেন, তাদের এই অর্থনৈতিক সংকটটাকে ম্যানেজ করার মতো কোনো যোগ্যতা নাই। এবং ওনারা ধারণা রাখেনই না এই সংকটটা কিভাবে তৈরি হয়েছে, এই সংকটটা কিভাবে সমাধান করতে হবে।
ফলে বিগত 30 বছরে অত্যন্ত নিম্ন ঋণ জিডিপি হারের কারণে বাংলাদেশের ঋণ নেওয়ার যে সক্ষমতাটা ছিল, এই সক্ষমতাটাকে ব্যবহার করে শেখ হাসিনা একের পর এক ঋণ নিয়েছেন। সেই ঋণগুলো নিয়ে বিভিন্ন প্রজেক্ট করেছেন এবং সরকারি কর্মচারীদের খরচ বাড়িয়েছেন। একটা জনবৈধতাহীন সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের পার্কস দিতে হয়েছে, এগুলোকে উনি ডিস্ট্রিবিউট করেছেন। এটাই কিন্তু বিগত 10 বছরে এই ডিস্ট্রিবিউশনটাকেই উন্নয়ন নামে আমাদের চোখের সামনে হাজির করা হয়েছে। ফলে জিয়াউর রহমান সাহেব উনার খুব অল্প সময় ক্ষমতার কালে যেই বীজগুলো বপন করে গিয়েছেন, একটা হচ্ছে রেমিটেন্স, দ্বিতীয় হচ্ছে আরএমজি, এইগুলোকেই যখন ধীরে ধীরে বড় হয়েছে সেটাকেই শেখ হাসিনা স্কুইজ করেছেন এবং স্কুইজ করে কয়েক বছর চালানো গেছে। এবং উনি নিজে যেহেতু কোনো গ্রোথের ড্রাইভার তৈরি করেন নাই, এই সময় 4-5টা গ্রোথ ড্রাইভার তৈরি করার সুযোগ ছিল। একটা হচ্ছে পাদুকা, আর একটা হচ্ছে চামড়া। আমি চামড়া শিল্প নিয়ে ডিটেল গবেষণা করে দেখিয়েছি যে কীভাবে ভুল অর্থনৈতিক পলিসি এবং কিছু অলিগার্কদেরকে সন্তুষ্ট রাখার কারণেই এই চামড়া শিল্পটা ধ্বংস হয়েছে, সরাসরি সরকার অর্থনৈতিক নীতির কারণে। এবং এই যে নতুন কোনো ড্রাইভার তৈরি করেন নাই, মনে করেন আইটি শিল্প, এটা নিয়ে বিগত 20 বছর ধরে শুনতেছি 30 লক্ষ প্রোগ্রামার তৈরি করা হবে। কিছু মানুষ ব্যক্তি উদ্যোগে ফ্রিল্যান্সিং করেছে, এদের আয়টা দেখিয়ে উনি উন্নয়ন দেখিয়েছেন, কিন্তু শেখ হাসিনা কোনো গ্রোথ ড্রাইভার তৈরি করেন নাই। তার পরিণতিতে আলটিমেটলি আমরা এখন একটা সংকটে পড়েছি, কারণ জিয়াউর রহমান সাহেব যে ড্রাইভারগুলোর বীজ বপন করে গিয়েছিল সেইটার যতদূর বেনিফিট নিতে পেরেছে শেখ হাসিনা নিয়েছে, কিন্তু তারপরে আর নতুন কিছু তৈরি না করাতে আলটিমেট আমরা এখন একটা সংকটের দোরগোড়ায় এসে পৌঁছেছি। আমাদের সিচুয়েশন এতই নাজুক হয়েছে যে সামান্য একটা বিপর্যয়ের ধাক্কায় কিন্তু অর্থনীতি আর সামাল দিতে পারছে না। ফলে আমি এভাবেই বলি যে এরদোগান আধুনিক তুরস্কের জন্মদাতা, আর শেখ হাসিনা আধুনিক যে বাংলাদেশের বীজ জিয়াউর রহমান সাহেব বপন করেছেন, সেই আধুনিক বাংলাদেশটাকে ধ্বংস করেছেন এবং বাংলাদেশকে পুনরায় একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছেন। হাসিনা ইকোনমিক্স এবং এরদোগান ইকোনমিক্সের মধ্যে কার বেশি তারছিরা, এটা নিয়ে প্রথম আলোচনাটা করলাম। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এরদোগান তার ভুল অর্থনৈতিক পলিসির যে কনসিকুয়েন্স, এটার দায় কিন্তু জনগণের উপরে চাপান নাই, এটা কিন্তু রাষ্ট্র নিয়েছে। অন্যদিকে হাসিনা ইকোনমিক্সে তার ছেড়ে অর্থনৈতিক পলিসির দায় জনগণের উপরে চাপানো হয়েছে। এটা কিভাবে চাপানো হয়েছে, এটা আমার দ্বিতীয় পয়েন্ট। ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, ফলে এটা দুটো ভাগে ভাগ করছি। সেকেন্ড ভিডিওটা আপনি এখানে কোথাও দেখতে পাবেন। আশা করি ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।